আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব ৩১শে ডিসেম্বর রাইটার্সের এক প্রতিবেদনে জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ভারতীয় এক কূটনীতিকের সাথে যে আলোচনা করেছিলেন বা বৈঠক করেছেন, এই বৈঠকের বিষয়ে রাইটার্স যেভাবে বর্ণনা করেছেন বা রাইটার্সে যেভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু জামাতের কর্মী সমর্থক যারা এই যে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যারা রাজপথ উত্তাল করেন, সেখানে তারা ক্রমান্বয়ে স্লোগান দেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অথচ পর্দার আড়ালে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ভারতের কূটনীতিকের সাথে বৈঠক করেন, এমনকি সেটা গোপনও রাখেন। তা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কিন্তু আমরা জনসম্মুখে যে স্লোগান দেখি, কিন্তু পর্দার আড়ালে তার সম্পূর্ণ বিপরীত। কেননা গত ৩১শে ডিসেম্বর রাইটার্সের প্রতিবেদনে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এই যে ভারতীয় কূটনীতিকের সাথে যে বৈঠক করেছেন, সে বৈঠকটা তিনি গোপন রাখছেন। এই ক্ষেত্রে জামাতের আমিরের ভাষ্য যে ভারতীয় ওই কূটনীতিকের অনুরোধেই তিনি এটা গোপন রেখেছিলেন বলে তিনি বলেছেন। এখন সচরাচর আমরা জানি কোনো দেশের কূটনীতিকের সাথে বৈঠকগুলো সামনাসামনি বা সরাসরি বা যেটা আপনার খোলাখুলি হয়, খোলামেলা যে আলোচনা। এখন জামাতের আমিরের সাথে বৈঠক করার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ যান, এটা ঠিক আছে, কিন্তু এই যে ভারতীয় যে কূটনীতিক বা ভারতীয় রাষ্ট্রদূত বা ভারতীয় যে ব্যক্তি এই যে ডক্টর শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন, এটা শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী যে ভারতীয় ওই কূটনীতিকের অনুরোধে তিনি এটা গোপন রেখেছিলেন। এখন তার এই গোপন রাখার বিষয়টা আসলে বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়াতে এখন খুবই আনন্দের খোরাক হচ্ছে। কেননা সারাদিন আপনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে বললেন, ভারতের যেই আগ্রাসনের বিরুদ্ধে বললেন বা ভারতের যে দাদাগিরি তার বিরুদ্ধে বললেন, সব কিছু ঠিক আছে, কিন্তু পরক্ষণে আপনি যদি কূটনীতিকের সাথে অর্থাৎ ভারতীয় কূটনীতিকের সাথে আপনি বৈঠক করেন, এমনকি সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেগুলো নিজেরা গোপন রাখেন, তখন তো আসলে সন্দেহ তো আপনার দিকে যাবেই। আসলে আমি অনেক আগে থেকেই একটা কথা বিভিন্ন সময় বলে থাকি যে আসলে বাংলাদেশের যে যখন বা যারাই ক্ষমতায় আসছে, কেউ দিল্লির দরবারে ধর্ণা দেওয়ান ছাড়া কেউ আসতে পারেনি। দিল্লির দরবারে নজরানা দিয়েই তারপর যে কেউ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা জাতীয় পার্টির এরশাদ বলেন, যেই ক্ষমতায় আসছে বা বসছে, বাংলার মসনদে যে বসছে সেই দিল্লির দরবারে ধর্ণা দিছে। এখন আমরা সাধারণত যেটা আওয়ামী লীগকে যেভাবে দোষী করি বা আওয়ামী লীগেরটা যেভাবে দেখি, অন্য রাজনৈতিক দলেরটা আমরা সেভাবে বলি না বা সেভাবে দেখি না। এখন এই সিচুয়েশন আপনি দেখেন যে জামাতের আমিরের সাথে যে বৈঠক, গোপন বৈঠক, এই গোপন বৈঠক যদি আওয়ামী লীগের কারোর সাথে হইতো, তাহলে এই যে জামাতপন্থী বা এই যে দক্ষিণপন্থী যারা রয়েছেন তারা কিন্তু এখন আপনার চিল্লাফাল্লা লাগাই দিত যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, দেশ শেষ হয়ে যাচ্ছে, দেশ ভারত নিয়ে যাচ্ছে, এরকম কথাবার্তা বলতো। কিন্তু এই যে ভারতীয় কূটনীতিকের সাথে যে জামাতের বৈঠক বা জামাতের শীর্ষ পর্যায়ের বৈঠক, এটা কোনো হইচই নাই, কোনো চিল্লাফাল্লা নাই, কোনো কিছু নাই। অথচ যারাই সারাদিন গলা ফাড়ায়, গলা চিল্লায় ভারতের আধিপত্যের বিরুদ্ধে, তারাই গোপন বৈঠক করে এবং সেটা আমরা যারা সাধারণ জনগণ রয়েছি তাদেরকে জানায় না। সুতরাং রাজনীতিতে ভাই এমন একটা জিনিস, এখানে আসলে কোনো কাউকে বিশ্বাস করার সুযোগ নেই। যে আপনার কাছ থেকে সবসময় আপনার খুব কাছের বন্ধু থাকবে বা খুব ক্লোজ ব্যক্তি থাকবে, সেই দেখবেন আপনার ক্ষতি করে যাবে, এরকম বিষয়টা। যে জামাত এই যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিল, সে জামাত যদি এরকম গোপন বৈঠক করে, সেই ক্ষেত্রে আপনি বিএনপির কথা বাদই দেন,
কেউ কেউ এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বা খালেদা জিয়ার যে জানাজা, সে জানাজাকে কেন্দ্র করে বিদেশি যে রাষ্ট্রের ব্যক্তিগণ বা প্রতিনিধিগণ আসছেন, সেখানে আমরা দেখেছি বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ভারতের প্রধানমন্ত্রীর একটা বার্তা নিয়ে আসছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। এখন এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে যে শোকবার্তা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন, এটা নিয়েও দেখবেন যে যারা জামাতপন্থী রয়েছে তাদের ব্যাপক শোরগোল, ব্যাপক নেগেটিভ মন্তব্য। সেক্ষেত্রে কেউ কেউ ইজেন শরীফ ওসমান হাদির ছবি দিয়ে সেখানে তারা ক্যাপশন লিখেছেন, আমার কবরের মাটি এখনও শুকায়নি, অথচ তারেক রহমান এস জয়শঙ্করের সাথে বৈঠক করে এরকম ক্যাপশন দেয়। সুতরাং বাংলাদেশের যে রাজনীতি, সে রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি খুবই প্রাসঙ্গিক একটা দল। এই প্রাসঙ্গিক দলগুলোকে অপ্রাসঙ্গিক করতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার যে গং বলা যায় বা তার যেই গোষ্ঠীটি রয়েছে, এই গোষ্ঠীটা বাংলাদেশে এই মুহূর্তে একটা নির্বাচন চায় না। তারা যে করে হোক নির্বাচনটাকে বানচাল করতে চায়, এর দায়ভার কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপরে চাপাতে চায়। এটা বিশেষ করে আপনারা সাম্প্রতিক সময়ে বিশেষ করে যমুনাতে ডক্টর আসিফ নজরুলের আইন উপদেষ্টা, এই আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুলের যদি বক্তব্য দেখেন, সেক্ষেত্রে ওই বক্তব্যটা দেখলে এটা পরিষ্কার হয় যে আসলে তারা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ এবং বিএনপিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। যখন আওয়ামী লীগ এবং বিএনপি মুখোমুখি দাঁড়িয়ে যাবে, তারা যখন কামড়াকামড়ি করবে দুই দল, তখন কিন্তু বাংলাদেশে নির্বাচন বন্ডুল হবে। আর নির্বাচন বন্ডুল হলে লাভ কাদের? আওয়ামী লীগের এখানে চাইরানার লাভও নাই, বিএনপিরও লাভ নাই। লাভ কেয়ার সেটা আপনারা ভালো করে জানেন। এখন ওই একটা পক্ষ বলেন, দুইটা পক্ষ বলেন, চারটা পক্ষ বলেন, তারা এই যে নির্বাচন না হলে যে লাভ, ওই লাভের ফল তারা ভোগ করবে, যেমন তারা বর্তমানে ভোগ করতেছেন। এখন তাদের এই ভোগের যে জিহ্বা খুব বড় হয়ে গেছে, এটা বোঝা যায়। সুতরাং তারা যে করে হোক এই ভোগের বিষয়টা চালিয়ে যেতে চায়। এখানে নির্বাচন হোক না হোক সেটা তাদের কোনো ম্যাটার করে না। বাংলাদেশের গণতান্ত্রিক বিষয়ে তাদের কোনো আক্ষেপ আছে বলে আমি মনে করি না। সুতরাং তারা যে করে হোক তাদের ক্ষমতায় থাকতে চায়। এক্ষেত্রে এই যে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা হয়েছে, বিএনপির যে বর্তমানে বিএনপির নেত্রী হারিয়ে শোকাহত অবস্থায় বিএনপি রয়েছে। সুতরাং এই অবস্থার ভিতরে দুই দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপিকে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল এখন প্রচেষ্টা করেনি, যেটা বলা যাবে না। এখন এই যে জামাতের যে গ্রুপটি বা বট বাহিনী রয়েছে, তারা এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এস জয়শঙ্করের বৈঠকটাকে নেতিবাচক হিসেবেই প্রচার করে এবং তারা তাদের ভুল দেখে না। যেমন জামাতের আমির শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকদের সাথে বৈঠক করে, সেটা তারা দেখে না। অথচ এস জয়শঙ্কর মাত্র 4 ঘন্টার যে শর্ট সফরে বাংলাদেশে আসছেন, বেগম খালেদা জিয়ার যে শেষকৃত্যের অনুষ্ঠান বা তার দাফনের যে আনুষ্ঠানিকতা, ওইটা সম্পূর্ণ করে আবার তিনি চলে যাচ্ছেন বা চলে গিয়েছিলেন। এখন বিশ্বের অন্যান্য দেশের বিশেষ করে পাকিস্তান, ভুটান বা শ্রীলঙ্কার যে সমস্ত প্রতিনিধিগণ বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন, তারা কেউ কেউ আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন এবং কেউ কেউ আবার চলে গিয়েছেন। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আসছেন, তারেক রহমানের সাথে ছোটোখাটো একটা বৈঠক করেছেন, কিন্তু
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো বৈঠক করেননি, কোনো আলোচনা করেননি। এখন এই বিষয়টাকে কূটনৈতিক যেই বা রাজনৈতিক যে বিশ্লেষকগণ রয়েছেন তারা মনে করেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা কঠোর বার্তা ভারত দিল যে তোমার দেশে গিয়েছি, তোমার দেশে তোমার প্রতিবেশীর সাথে বসেছি, কিন্তু তোমার সাথে আমি বসিনি। অর্থাৎ ভালো হয়ে যাওয়া মাসুদ, বিষয়টা এরকম আর কি। এখন মাসুদ ভালো হবে কি না, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই পেয়ারের বন্ধু বা খুবই কাছের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, না তারা এই যে গুপ্ত সংগঠনের মতো এই যে বৈঠকে এখন গুপ্ত হয়ে যাচ্ছে, না এইভাবে চলতে থাকবে, সেটা হয়তো সময় বলে দেবে। তাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনএতার নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।